এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োলজি টিউটোরিয়াল। আজকে আমরা পড়ব অভিব্যক্তির একটা অংশ, পার্ট কি ক্লাস 10 বোর্ড, মাধ্যমিক বোর্ড। এই ইভলিউশন পার্টের বা অভিব্যক্তি পার্টের যে সরলতম জীব বিবর্তিত হয়ে পরিবেশের সাপেক্ষে বিবর্তিত হয়ে আস্তে আস্তে জটিলতম জীবের রূপ নিয়েছে, এর জন্য প্রমাণ চাই। বিজ্ঞান প্রমাণ ছাড়া কোনোভাবেই এগুলো স্বীকার করে না। বিজ্ঞানের প্রভাষা হলো যে এভিডেন্স ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ সায়েন্স, এবং এভিডেন্স যদি যতটা শক্তিশালী হবে বিজ্ঞানের পক্ষে তার যুক্তি হবে অত্যন্ত শক্তিশালী এবং নিখুঁত। তাই চার্লস ডারউইন এবং ল্যামার্ক, ব্যাপটিস্ট ল্যামার্ক যে কথাটা বলেছিলেন প্রত্যেকটি ধাপে, যে সরলতম জীব ধীরে ধীরে অত্যন্ত স্লো গতিতে পরিবর্তিত হয়ে জটিলতম জীবের রূপ নিয়েছে প্রকৃতির পরিবর্তনের সাথে সাথে। এইটা আমরা দু একটি অঙ্গসংস্থানিক প্রমাণ দেখে যুক্তিটা খুঁজব। কিরকম? প্রথম হচ্ছে একটা মাছের ধরো হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড একটা অঙ্গ, হার্ট। এই হার্টটা অঙ্গসংস্থানিক প্রমাণের সপক্ষে যুক্তি দেয়। কিরকম? মাছ বা মৎস্য শ্রেণীর প্রাণীদের হার্টের মধ্যে দুটি প্রকোষ্ঠ আছে, একটা হচ্ছে নিলয়, একটা অলিন্দ। একটা অদ্ভুত ব্যাপার, একটা হৃৎপিণ্ডের অলিন্দ সবসময় ওপরে থাকে, নিলয়টা নিচে থাকে, কিন্তু মাছের ক্ষেত্রে আমরা দেখব যে নিলয়টা ওপরে, অলিন্দটা নিচে। ঠিক অলিন্দের সঙ্গে আরেকটি ব্লাডার মতো অংশ যুক্ত আছে যার নাম সাইনাস ভেনোসাস। তাহলে সাইনাস ভেনোসাস, অলিন্দ, নিলয়। রক্ত কোন দিক দিয়ে আসছে? রক্ত সাধারণত সাইনাস ভেনোসাসের মধ্যে ঢুকছে শরীরের বিভিন্ন অংশ থেকে, সেটা ফুলে গেল, তারপরে সেটা অলিন্দে ঢুকতো, অলিন্দ থেকে আস্তে আস্তে অলিন্দ বড় হলো, চাপ দিচ্ছে, কনস্ট্রাকশন দিচ্ছে, সংকুচিত হচ্ছে, সেটা নিলয়ে প্রবেশ করে। নিলয় থেকে আস্তে আস্তে রক্ত সারা দেহে ছড়িয়ে পড়ছে পাম্পিং মেশিনের মতো। এই হার্টটা অত্যন্ত সরলতম হার্ট। এটা মৎস্য শ্রেণীর প্রাণীদের একটা বিশেষ বৈশিষ্ট্য, যেটা তোমার বহিঃফুলকা আছে, যে মাছের হাঙর টাঙর, এই সমস্ত মাছেদের যাদের বহিঃফুলকা আছে, তরুণাস্থিযুক্ত মাছ, যাদের অন্তঃফুলকা আছে, যাদের মধ্যে ফুলকা তৈরি হয়েছে, যাদের ফুলকাটা পরে ফুসফুসের রূপ নিয়েছে, প্রোটোপটেরাস, নিওসিরাটোডাস, লেপিডোসাইরেন, এই সমস্ত মাছগুলো। আর যারা অন্তঃফুলকা আছে, রুই, কাতলা, মৃগেল, এই সমস্ত মাছগুলো, যাদের মধ্যে হৃৎপিণ্ড কিন্তু আছে, প্রত্যেকটা হৃৎপিণ্ডে অলিন্দ এবং নিলয় আছে, দুটি প্রকোষ্ঠ। ঠিক একইভাবে যদি আমরা একই দৃষ্টিকোণ থেকে দেখি উভচর প্রাণীদের ক্ষেত্রে, অর্থাৎ ব্যাং জাতীয় প্রাণীদের, ব্যাং, কুনো ব্যাং, সোনা ব্যাং, এই ধরনের ইকথিওফিশ, এই সমস্ত গেছো ব্যাং, এই ব্যাং জাতীয় অর্থাৎ উভচর শ্রেণী যাদের জীবনচক্রের কোনো না কোনো দশা, একটা দশা, এনি স্টেজ অফ লাইফ, তারা জল পরিবেশ এবং স্থল পরিবেশে অতিবাহিত করে, তারাই তো উভচর। উভচর কারা? উভচর হচ্ছে সেই সমস্ত প্রাণীরা যাদের জীবনচক্রে কোনো না কোনো দশা একবার স্থলে একবার জলে অতিবাহিত হয়। দুটো স্টেজ, জলে এবং স্থলে অতিবাহিত। তাপমাত্রা তাদের ঠিক করে রক্তের যেমন মাছের ক্ষেত্রে আমরা দেখছি রক্তটা অ্যাকচুয়ালি পয়থালমোটেলিক, অর্থাৎ এদের রক্তটা কম উষ্ণ, অর্থাৎ এদের রক্তের মধ্যে তাপমাত্রা একদম কম, পরিবেশের সঙ্গে অ্যাডজাস্ট। ব্যাঙের ক্ষেত্রেও তাই, যে পরিবেশে থাকবে, যত পরিবেশে যেমন পরিবেশে থাকবে, সেখানেও কিন্তু তাদের তাপমাত্রাটা বডিতে অ্যাডজাস্ট হয়ে। ধরে নাও একটা ব্যাঙকে যদি আমরা 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় প্রায় গরম জলের মধ্যে ছেড়ে দিই, কিছুক্ষণ ছটফট করবে, তারপরে তার শরীর রক্তগুলো ঠিক সেই তাপমাত্রায় অ্যাডজাস্ট হয়ে যাবে। এটা পয়কিলোথার্মিক নেচারের প্রাণীদের একটা বিশেষ বৈশিষ্ট্য। হৃৎপিণ্ড সেইভাবে পাম্পিং করে যাতে শরীরের মধ্যে তাপমাত্রাটা রেগুলেট হতে পারে। আমরা দেখব এই উভচর প্রাণীদের একটা হৃৎপিণ্ডের মধ্যে 3টি প্রকোষ্ঠ আছে, দুটো অলিন্দ ওপরে আছে
ওপরে, আর নিলয় আছে নিচে একটাই। নিলয়ের প্রাচীরটা বেশ পুরু। এই পুরু প্রাচীরের নাম হচ্ছে তোমার একটা বিশেষ মাসলস, যে মাসলসটা কি করে, যে ডান অলিন্দ এবং বাম অলিন্দ থেকে রক্ত যখন ডাইরেক্টলি নিলয়ের মধ্যে আঘাত করে, নিলয়ের মধ্যে প্রবেশ করে, আঘাত, এবং সে আঘাতটাকে সামনে দেয়, এই ধরনের কলামনিক কার্নি এই নেচারে আমাদের নিলয়টা পাওয়া যায়। কলামনিক কার্নির নেচার নিলয়টা পাওয়া যায়। নিলয়ের পেশিটা অত্যন্ত শক্ত এবং মজবুত। সেদিক দিয়ে আমরা বলবো নিলয় অলিন্দের অক্সিজেনেটেড, বাম অলিন্দের অক্সিজেনেটেড রক্ত এবং ডান অলিন্দের ডিঅক্সিজেনেটেড রক্ত একদম মিশ্রিত হয়ে একটা রক্ত চলে আসছে। এইভাবে দ্বিপত্র এবং ত্রিপত্র কপাটিকা, অর্থাৎ কোনটা, যে ডান অলিন্দের ত্রিপত্র কপাটিকা ভেদ করে নিলয়ে ঢুকছে, বাম অলিন্দের দ্বিপত্র কপাটিকা ভেদ করে নিলয়ে ঢুকছে। এই তোমার ওপরের উত্তরা এবং অধরা মহাশিরা, তার ছিদ্রপথে শরীর থেকে রক্ত আসছে, ডিঅক্সিজেনেটেড রক্ত আসছে, ডিঅক্সিজেনেটেড রক্ত চলে আসছে, দূষিত রক্ত। আবার নিলয় ফুসফুস অলিন্দ ফুসফুস থেকে রক্ত ছেড়ে দিচ্ছে, দিয়ে চলে আসছে কোথায়, বাম অলিন্দে। তাহলে বাম অলিন্দে অক্সিজেন যুক্ত রক্ত, O2 যুক্ত রক্ত, আর ডান অলিন্দে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। দুটো অলিন্দের মাঝখানে একটা আন্ত অলিন্দ পর্দা আছে, সে ডিফারেন্ট হয়। এবার দেখা যায় ডান অলিন্দ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ত্রিপত্র কপাটিকা থেকে নিলয়ে প্রবেশ করে, এবং বাম অলিন্দ থেকে অক্সিজেন যুক্ত রক্ত তোমার দ্বিপত্র কপাটিকা ভেদ করে নিলয়ে প্রবেশ করে। নিলয়ের মাঝখানে এই যে পুরো দেখছো, এই রক্তটা পুরো মিশ্রণ ঘটে। এই রক্তটা ধীরে ধীরে মিশ্রিত হয়ে এরা উপরের দিকে যায়। এই মিশ্রিত রক্তে কি করে, মিশ্রিত রক্তের মধ্যে এই যে সঞ্চালন, মানে একটা এস ভালভ আছে, স্পাইরাল ভালভ বন করে ঘুরছে। এই স্পাইরাল ভালভের কাজ কি, যে দুটো রক্ত, ডিঅক্সিজেনেটেড ব্লাড এবং অক্সিজেনেটেড ব্লাড, মানে দূষিত রক্ত এবং বিশুদ্ধ রক্তের যে আংশিক মিশ্রণ, সেটাকে আলাদা করে দেয় এবং আলাদা করে এই রক্তটা ধীরে ধীরে চলে যাচ্ছে এই দিক দিয়ে, অর্থাৎ উপরের যে অংশ ভাগ হচ্ছে, এই উপরের অংশ দিয়ে চলে যাচ্ছে। উপরের অংশ শরীরের বিভিন্ন অংশ চলে যাচ্ছে, মস্তিষ্কে যাচ্ছে, তার পেশিতে যাচ্ছে, তার বিভিন্ন অংশের শরীরের, সারা শরীরের মধ্যে, ত্বকের মধ্যে যাচ্ছে। এবং ব্যাঙের ত্বক অত্যন্ত ভেজা মানে রক্তজালক দ্বারা পরিপূর্ণ থাকে, যাতে রক্তের ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে পরিবেশের অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেয়। এই যে একটা গ্যাসীয় বিনিময়, সেই গ্যাসীয় বিনিময় ব্যাঙের একটা হৃৎপিণ্ডের বিশেষ বৈশিষ্ট্য। আমরা দেখো মাছ থেকে ব্যাঙের দেখলাম আর একটু জটিল, এই জটিলতা এসছে প্রকৃতি থেকে। এরপরে আমরা দেখবো সরীসৃপ প্রাণী, যারা কখনো কখনো জলে থাকে, আবার কখনো কখনো ডাঙায় থাকে। যারা ডাঙায় থাকে তারা চিরকাল ডাঙাতে ডিম পারে, ডাঙাতে বড় হয়, বাচ্চা তৈরি করে। আবার কিছু কিছু সাপ আছে যারা জলে থাকে, তারা জলেই থাকে সারা জীবন তারা জলে থাকে। জলে থাকা, জল পরিবেশের মধ্যে থাকা, এটাও কিন্তু পয়কিলোথার্মিক ইন নেচার, মানে জলজ পরিবেশে সে তার তাপমাত্রার সঙ্গে মিলিয়ে চলতে পারে। রক্তের এই ধরনের মিশ্রণ, তাপমাত্রার সঙ্গে মিলিয়ে চলার যে প্রবণতা পরিবেশের সঙ্গে, সেটাও কিন্তু একটা হৃৎপিণ্ডের কাজ। এই হৃৎপিণ্ডের মধ্যে দেখবো প্রায় সাড়ে তিনটে গঠন, 3.5। এটা 2, এটা 3, এটা 3.5। মানে মাছের ক্ষেত্রে 2, ব্যাঙের ক্ষেত্রে 3টি প্রকোষ্ঠ, সাপের ক্ষেত্রে 3.5টি প্রকোষ্ঠ। 3.5টি প্রকোষ্ঠ মানে দুটো অলিন্দ, আর নিলয়ের পর্দাটা আংশিকভাবে সেপারেটেড, মানে এখানে একটা ছিদ্র আছে। সাপের ক্ষেত্রে এই নিলয়টা বিভক্ত ঠিক হয়নি, একটা অংশ উপরে উঠেছে। দেখো এই অংশটা একটা ছিদ্র আছে। এই ছিদ্রটা কি করে, ছিদ্রটা তোমার ডান নিলয় এবং বাম নিলয় রক্তের আংশিক মিশ্রণ ঘটে। এখানেও তাই, এখানে কিন্তু কোনো স্পাইরাল ভাব তৈরি হয়নি, কারণ
কারণ আংশিক মিশ্রণটা সেভাবে হয় না, মোটামুটি হয়, খুব বেশি 10 থেকে 20% আংশিক মিশ্রণ হয়। এরা বিভিন্ন মানে তোমার যে রক্তবাহের মধ্যে শরীর থেকে বেরিয়ে যাচ্ছে, মানে এখানে নিলয়ের মধ্যে একটা রক্তবাহ ঢুকছে, এই রক্তবাহটা তোমার মহাধমনী। আবার অলিন্দ থেকে যেটা আসছে এই বাম নিলয় ডান নিলয়ের মধ্যে যেটা ঢুকছে সেটা হচ্ছে ফুসফুসীয় ধমনী, যেটা ফুসফুসে যাচ্ছে, রক্তের গ্যাসীয় বিনিময়ের জন্য ফুসফুসে যাচ্ছে, সেখানে গিয়ে অক্সিজেন ছেড়ে দিচ্ছে, অক্সিজেন নিচ্ছে, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিচ্ছে, আবার কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে, অক্সিজেন ছেড়ে দিচ্ছে। এই যে কন্টিনিউয়াস প্রসেস, এটা চলতে থাকে। এটা চললে কি হয়, পয়কিলোথার্মিকের নেচার যে সমস্ত প্রাণীদের, যেমন সরীসৃপ, তাদের ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা নিয়ন্ত্রিত হয়। অক্সিজেনেটেড ব্লাডের তাপমাত্রা বেশি, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তের চাইতে অক্সিজেন যুক্ত রক্তের তাপমাত্রা বেশি। তাহলে কেন বেশি? কারণ অক্সিজেন সবসময় ব্যবহৃত হয় এটিপি তৈরি করার জন্য। এই এটিপিটা আমাদের রাসায়নিক ইউনিট, শক্তির রাসায়নিক ইউনিট, যেটা রক্ত আস্তে আস্তে এটিপি তৈরিতে হেল্প করে। আমরা পরবর্তীতে আসবো স্তন্যপায়ী প্রাণী। দেখো, এই একটা স্তন্যপায়ী প্রাণীর হার্টের গঠন যদি আমরা দেখি, তার কমপ্লিটলি 4টি প্রকোষ্ঠ। কিরকম? 2টো অলিন্দ উপরে, ডান বাম, নিচে 2টো নিলয়, বাম ডান, বাম নিলয় ডান নিলয়। তাহলে ডান অলিন্দের মধ্যে রক্ত প্রবেশ করে, কোথা থেকে আসে? শরীরের বিভিন্ন অংশ থেকে, উত্তরম, অধরম, হাসনের মাধ্যমে ডান অলিন্দে আসে। ডান অলিন্দ পূর্ণ হলে একই সঙ্গে বাম অলিন্দের মধ্যে ফুসফুসের শিরার মাধ্যমে রক্ত চলে আসছে। ডান অলিন্দে কি অক্সিজেন আসে? অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, দূষিত রক্ত আসে। বাম অলিন্দের মধ্যে বিশুদ্ধ রক্ত আসে, অক্সিজেন যুক্ত রক্ত। এই দুটো অলিন্দ যখন পরিপূর্ণ হয়, রক্তের দ্বারা পরিপূর্ণ হয়, তখন তার বেশি চাপ দেওয়ার পরে ডান অলিন্দের মধ্যে ত্রিপত্র কবাটিকে খুলে যায় এবং বাম অলিন্দের মধ্যে দ্বিপত্র কবাটিকে খুলে ডান অলিন্দ থেকে ডান নিলয় এবং বাম অলিন্দ থেকে বাম নিলয়ের মধ্যে রক্ত সরাসরি প্রবেশ করে। এই রক্তটা যখন দুটো আলাদা স্রোত, এরা যখন অলিন্দের মধ্যে প্রবেশ করে, অলিন্দের মাঝখানে একটা পর্দা কমপ্লিট দেওয়া আছে, আন্ত অলিন্দ পর্দা। আন্ত নিলয় পর্দা যেমন আছে, আন্ত অলিন্দ পর্দা আছে। আন্ত নিলয় পর্দা ডান নিলয় এবং বাম নিলয়ে রক্ত যখন প্রবেশ করে, তখন কিন্তু এরা আবার চাপ দেয়। এদের কলামনিকরণী, এদের ক্ষেত্রে দেখা যায় এদের নিলয়টা অত্যন্ত মজবুত এবং বেশ পুরু প্রাচীর দিয়ে তৈরি, যার ফলে এরা যখন উল্টো চাপ দিলে রক্তটা উৎক্ষিপ্ত হয়। রক্তটা উৎক্ষিপ্ত হয়ে কোথায় আসে? বাম নিলয় থেকে রক্ত মহাধমনীর মধ্য দিয়ে শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে অক্সিজেন দেওয়ার জন্য। ঠিক পাশাপাশি ডান নিলয় থেকে রক্ত চলে যায় ফুসফুসীয় ধমনীর মাধ্যমে। কোথায়? ফুসফুসীয় ধমনীর মাধ্যমে ফুসফুসে যায় এবং সেখানে কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেয়, রিলিজ করে এবং অক্সিজেন গ্রহণ করে। এই রক্তটা আবার বাম অলিন্দের মাধ্যমে এসে আবার বাম অলিন্দে চলে আসে ফুসফুসীয় শিরার মাধ্যমে। এটা হচ্ছে শিরা আর এটা ধমনী। একমাত্র ব্যতিক্রম যে ধমনী অক্সিজেন যুক্ত রক্ত সবসময় বহন করে, কিন্তু রক্তে যদি পরীক্ষা করে দেখা যায় যে ডান নিলয় থেকে যে ধমনীটা গিয়ে ফুসফুসে যাচ্ছে, ফুসফুসে ধমনী, সেটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে। আবার যদি আমরা দেখি ফুসফুসের শিরা, সারা শরীরের শিরা কিন্তু কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে নিয়ে যায়। আর কি এই ফুসফুসীয় ধমনী কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে। দেখো কেমন শিরা আর ধমনীর মধ্যে তফাৎ, ব্যতিক্রম। একমাত্র ব্যতিক্রম হৃৎপিণ্ডের মধ্যে দেখা যায়। এই হৃৎপিণ্ডের মধ্যে একটা জিনিস আছে, সেটা হচ্ছে এসএ নোড। এই এসএ নোডটা হচ্ছে সাইনোঅ্যাট্রিয়াল নোড, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এভি নোড হচ্ছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড। আর কি? পারকিনজি ফাইবার একটা লোরেল ফাইবার, একটা লোরেল ফাইবার। বান্ডেল
বান্ডেল অফ হিজ। এইগুলো হচ্ছে, এগুলো কি অ্যাকচুয়ালি? এগুলো হচ্ছে এক ধরনের ফাইব্রিল অনুসূত্র। এই অনুসূত্রগুলো এমন ধরনের যে তার পালসেশন তৈরি করতে পারে। এই পালসেশন এমনভাবে তৈরি করে যেটা পুরো হৃৎপিণ্ডকে আন্দোলিত করে। এবং হৃৎপিণ্ডের কাজ হচ্ছে পাম্প মেশিনের মতো পাম্পিং করা কাজ। এর পাম্প মেশিনের মতো কাজ করে এবং এর পাম্পিং করলে রক্তের স্রোত একদম চলতে থাকে অনবরত, যতক্ষণ পর্যন্ত তার জীবন আছে। হৃৎপিণ্ডের স্টপ মানে লাইফ শেষ। এখন প্রশ্ন হলো, আমরা জানি ডাক্তারি বিদ্যায় কোনো মানুষ মৃত কিনা সেটা আইডেন্টিফাই করা হয়। এখনকার নিয়ম, বর্তমান চিকিৎসা শাস্ত্রে একটা নিয়ম করেছে। কি নিয়ম? যে যদি ব্রেন ডেথ হয়ে যায়, মানে ব্রেনের সেলগুলো কার্যকারিতা হারিয়ে ফেলছে, যদি হয়, এরকম ঘটনা হতে পারে, যাকে কোমা বলে, কোমা, তাহলে কিন্তু মানুষ মৃত্যু ঠিক হয়েছে বলা যায় না। মৃত্যু হয়েছে এরকম বলা যায় না। ডেথ সার্টিফিকেট ইস্যু করা খুব কঠিন। কিন্তু যে কোনো মানুষের হার্ট যদি ডেথ হয়ে যায়, তাহলে কিন্তু ব্রেন কিন্তু সজীব, কিন্তু হার্ট ডেথ, তাহলে কিন্তু মৃত্যু বলা যাবে। আর হার্ট হচ্ছে এমন একটা যন্ত্র যে পুরো শরীরের মধ্যে একটা ইম্পালস নিয়ে যেতে পারে এবং প্রয়োজনীয় পুষ্টি যোগান দিতে পারে, দূষিত পদার্থ রিমুভ করতে পারে। হার্টের এই সঞ্চালন নীতি, হৃৎপিণ্ড, যে বিভিন্ন রক্তের ভেসেলস রয়েছে, শিরা, ধমনী, জালক, প্রত্যেকের ক্ষেত্রে এর সঞ্চালন নীতি সবসময় অনবরত সজীব রাখতে পারে। যদি কোনো কারণে কোনো মানুষের হৃৎপিণ্ড অফ হয়ে যায়, তাহলে ডাক্তারবাবু কলম কিন্তু প্রস্তুত থাকে একটা সার্টিফিকেট ইস্যু করার জন্য। সেটা কি বলতো? ডেথ সার্টিফিকেট। আর ডেথ সার্টিফিকেট যতক্ষণ না দিয়েছে, ততক্ষণ মানুষটাকে রিলিজ করতে পারবে না হৃৎপিণ্ড যখন বলে দেবে, হৃৎপিণ্ডের ভাষা বলে দেবে যে এর জীবন নেই, তখন হয়তো ব্রেন মনে নেই, ব্রেনের তখনও পালসেশন আছে, কিন্তু সে আস্তে আস্তে মরে যাবে, ব্রেন মরে যাবে, আউট হয়ে যাবে। কিন্তু কোমায় আছে এমন এমন মানুষ তুমি শুনতে পাবে চিকিৎসা শাস্ত্রে যে 10 বছর 20 বছর করে কোমায় আছে, না তার ডেথ হয়, হৃৎপিণ্ডে চলছে, সেক্ষেত্রে ডেথ সার্টিফিকেট দেওয়া যায় না। এটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। আমি অন্য প্রসঙ্গে কথা বললাম। বাস্তবিক ক্ষেত্রে আমরা যদি দেখি, মাছের ক্ষেত্রে 2, ব্যাঙের ক্ষেত্রে 3, সরীসৃপ 3.5 এবং পক্ষী এবং স্তন্যপায়ী এই প্রাণীদের 4টি। তাহলে 2, 3, 3.5, 4, এই যে ক্রমশ তার প্রকোষ্ঠের সংখ্যা বাড়ছে, এটাতে প্রমাণিত হয় যে বিবর্তন হচ্ছে। ডারউইন বলেছিলেন বিবর্তন হচ্ছে, খুব স্লো এবং গতিশীল প্রক্রিয়া বিবর্তন। ল্যামার্ক এই কথা বলেন। ল্যামার্ক প্রথম বলেছিলেন যে সারা পৃথিবীতে প্রত্যেকটি জীবের জীব বৈচিত্র্যতার সঙ্গে সাযুজ্য রেখে পরিবেশ পরিবর্তনের সাথে সাথে বিবর্তন হয়ে চলছে। এটা কিন্তু সঠিক কথা। আমরা অঙ্গ সংস্থানিক প্রমাণ, একটা অঙ্গ সংস্থানিক, সেটা হার্টের মধ্যে এটা প্রমাণ করতে পারি। আবার যদি দেখি মস্তিষ্কের ক্ষেত্রে যদি আমরা দেখব যে মাছের মস্তিষ্ক যতটা উন্নত, তার চেয়ে ব্যাঙের মস্তিষ্ক একটু উন্নত বেশি, সরীসৃপের আরেকটু উন্নত বেশি, এবং পক্ষী স্তন্যপায়ের মস্তিষ্কের গঠন আরো উন্নত। কেন? তার হেমিস্ফিয়ার, তার সেরিবেলাম, তার পন্স এবং তার থ্যালামাস অংশগুলো যথেষ্ট জটিলতা পেয়েছে, ক্রমশ জটিলতা পেয়েছে। এবং এর প্রমাণ হিসেবে আমরা যদি দেখি, আমরা যে খেলা তোমরা নিশ্চয়ই দেখেছো, বিভিন্ন তোমার সার্কাস দেখেছো, অনেক পশু একই জিনিসকে রিপিটেড করে, অনুসরণ করতে পারে প্রতিবর্তক ক্রিয়ার মাধ্যমে। কিসের মাধ্যমে? প্রতিবর্তক ক্রিয়া। আর পাখি, যেমন একটা পাখি আছে কাকাতুয়া, তারপর ময়না, বিভিন্ন ধরনের পাখি, যারা বার্ড, তারপর সাদা পায়রা, এগুলো কিন্তু এমন ধরনের পাখি যাদের মস্তিষ্ক 125টি শব্দ ধারণ করতে পারে। তাই জন্য রিকল মেমোরি এর মাধ্যমে কি করে? শব্দগুলো বারবার রিপিটেড করে ওরা একটা ল্যাঙ্গুয়েজ তৈরি করে।
ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজটা আমাদের যথেষ্ট আনন্দ দেয়। এটা কিন্তু আমাদের বিবর্তনের ক্ষেত্রে একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ বিষয়। আমরা দেখি একটা মাছ যতটা বুদ্ধি রাখতে পারে মাথায়, তার চেয়ে ব্যাঙ একটু ডেভেলপ, আবার সাপ কিন্তু আর একটু ডেভেলপ। যার ফলে খাদ্য শৃঙ্খলের ক্ষেত্রে মাছ শিকার হয়ে যায় ব্যাঙের মাধ্যমে, ব্যাঙ শিকার হয় সাপের দ্বারা, কোনো কোনো সময় সাপ কিন্তু শিকার হয় ব্যাঙের দ্বারা, কোনো ব্যতিক্রম। আবার সাপ পাখি দ্বারা বাজ, তোমার চিল, শকুন, এই সমস্ত পাখিরা তোমার সাপকে শিকার করতে পারে। আবার আমরা দেখব মানুষ বা স্তন্যপায়িত আলাদা কথা, যাতে যথেষ্ট বুদ্ধিমান এবং তাদের মস্তিষ্কের ধারণ ক্ষমতা অনেক বেশি। মস্তিষ্কের জটিলতার ক্ষেত্রে আমরা যে দেখি সমবৃত্তি অঙ্গ, সমসমস্তাঙ্গ, যদি আমরা দেখি অঙ্গ সমস্তাঙ্গিক পরিবর্তনের ক্ষেত্রে আর একটা জিনিস, সমবৃত্তি অঙ্গ, সমসমস্তাঙ্গ। বৃত্তি মানে কাজ, যে অঙ্গগুলি কাজের দিক দিয়ে একই, গঠনটা আলাদা। যেমন ধরো একটা আরশোলার ডানা, একটা পাখির ডানা, হাড়, আরশোলার ডানা কিন্তু হাড় নেই, ডানাটার কাজ কি উড়ে যাওয়া। পাখির ডানা কি কাজ? পাখির ডানা হচ্ছে উড়ে যাওয়া এবং হাড় যুক্ত ডানা, পালক আছে, হাড় আছে। এর গঠনটা একটা অন্য ধরনের, গঠনটা আলাদা কিন্তু কাজ একই। এইটা সমবৃত্তি অঙ্গ, বৃত্তি মানে কাজ। আর সমস্ত মানে গঠন, স্ট্রাকচারাল আইডেন্টিফাই, স্ট্রাকচারালি সিমিলার, তারা হচ্ছে সমস্ত অঙ্গ। যেমন ধরো একটা মানুষের হাত আর ঘোড়ার পা, মানুষের হাতের সঙ্গে ঘোড়ার পায়ের মিল নেই, কিন্তু গঠনগত মিল আছে। মানুষের হাতের সঙ্গে ঘোড়ার পায়ের মিল আছে গঠনগত। মানুষের হাতের মধ্যে রেডিয়াস আলনা আছে, হিউমেরাস আছে, এটা আমরা ঘোড়ার পায়ের ক্ষেত্রে দেখতে পাবো। এবং ঘোড়ার পায়ের যে তোমার সঞ্চালন, তার যে গমনে দারুণভাবে কাজ করে, মানুষের হাতও কিন্তু গমনে হেল্প করে এবং অন্যান্য কাজ করতে হেল্প করে। কাজটা ডিফারেন্ট কিন্তু গঠনটা একই, সমস্তাঙ্গ। সমবৃত্তি অঙ্গ, সমসমস্তাঙ্গ। আরেকটা আছে যে নিষ্ক্রিয় অঙ্গ। নিষ্ক্রিয় অঙ্গ মানে অ্যাপেন্ডিক্স, ভার্বিক ফর্ম অ্যাপেন্ডিক্স। যদি আমরা দেখি, লক্ষ্য করি, তাহলে নিষ্ক্রিয় অঙ্গ আছে। নিষ্ক্রিয় অঙ্গ প্রমাণ করে যে অভিব্যক্তি হয়েছে। যেমন ধরো মানুষের লেজ ছিল, মানে আমরা দেখতে পাবে মাঝে মাঝে লেজযুক্ত মানুষ, লেজযুক্ত শিশু জন্মাচ্ছে। সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এই লেজযুক্ত শিশু একটা সময় এরা ধীরে ধীরে একটা মানুষের শেপ নিচ্ছে। একটা জাইগোট, দুটো গ্যামেট, মেল ফিমেল গ্যামেট, জাইগোট হলো, এর একটা অঙ্গ সংস্থানিক পরিবর্তনের মাধ্যমে তৈরি হল লেজ। লেজটা কিন্তু আগে ছিল, বানানোর মতো লেজ ছিল মানুষের, সেটা পরবর্তীতে খসে গেছে, ইউজলেস হয়ে গেছে। আমাদের কানের পিনা যেমন দেখবে মাস্টারমশাই কানটাকে ধরে মুলে দেয়। কেন বলে? কারণ কানের পিনাটা পেশিগুলোতে আন্দোলিত হয়। আবার মাস্টারমশাইরা বলে যখন চান করবি তখন যেন ঠিকঠাক করে তেলটা মালিশ করিস বাবা পিনাতে, কানের পিনাতে ভালো করে তেল মালিশ করবি, কানের পেশিগুলো আন্দোলিত যেতে হয়। একটা সময় বিজ্ঞানীরা বলছেন এই পিনা নষ্ট হয়ে যাবে। পিনাটা শব্দ গ্রহণের ক্ষেত্রে সামান্য কাজ করলেও পিনার অন্য কোনো কাজ নেই, পেশিগুলো ক্রমশ দুর্বল হয়ে যাবে এবং পিনাবিহীন মানুষ জন্মাবে আগামীতে। এটাও কিন্তু অভিব্যক্তির একটা সিগন্যাল, অভিব্যক্তির বিশেষ দিক। তাহলে আমরা বলবো ক্লাস 10-এ যে অভিব্যক্তির চ্যাপ্টারটা আছে, তার মধ্যে অঙ্গ সমস্তাঙ্গিক প্রমাণের মাধ্যমে আমরা এই একটা সিদ্ধান্তে আসতে পারি যে সরলতম জীব প্রকৃতি পরিবর্তনের সাথে সাথে অঙ্গ সমস্তানিক পরিবর্তন ঘটেছে এবং ক্রমশ জটিলতম জীবে রূপান্তরিত হয়েছে। ধন্যবাদ আমার এই ভিডিও তোমাদের দেখার জন্য, ধন্যবাদ জানাচ্ছি। তোমরা সাবস্ক্রাইব করো এবং ভালো থেকো সকলে।